সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? ওমেগার সোজা বাংলা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওমেগার বাংলা ইনস্ট্রাক্টর নাসিমুল হক। আজ আমরা এইচএসসির, এটা এসএসসি তো আছে এই টপিকটা, তবে আমি এইচএসসির উপর বেসিস করে আজকের ক্লাসটা নিব। সেটা হচ্ছে উপসর্গ। তোমরা জানো উপসর্গ অথবা প্রত্যয় থেকে একটা প্রশ্ন আসে, অথবা সমাজ থেকে একটা প্রশ্ন আসে। তো যে কোনো একটা উত্তর করতে হয়। আমরা আজকে একটা ক্লাসে আসলে উপসর্গ থেকে যে ধরনের প্রশ্ন আসে সেই সব কিছু একটা ক্লাসে আমরা শেষ করে ফেলবো, কারণ এই টপিকটা আসলে খুব সোজা। কারণ হচ্ছে উপসর্গ থেকে শুধুমাত্র ডেসক্রিপটিভ প্রশ্ন আসে, যে কারণে একটা ক্লাসে শেষ করে ফেলা যায়। আর এই ক্লাসের পরে আমাদের প্লে লিস্টে সামনে কিন্তু আসতে যাচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে বড় টপিক, সেটা হচ্ছে সমাস। একদম চোখের পলকে কি করে সমস্ত পদ দেখে সমাস নির্ণয় করা যায় তার কিন্তু এর পরের ক্লাস থেকেই সেই এপিসোড কিন্তু শুরু হবে। সেটার অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। আর আপাতত চলো চলে যাই আজকের ক্লাসে। তো প্রথমত হচ্ছে আমাদের উপসর্গটা আসলে কি। উপসর্গের জন্য আমাদের যেটা মনে রাখতে হবে, উপসর্গ হচ্ছে এটা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে আসা হচ্ছে এটি একটি সংস্কৃত ভাষার শব্দ। সন্ধি যেমন সংস্কৃত ভাষার শব্দ, সমাস সংস্কৃত ভাষার শব্দ, ঠিক একইভাবে উপসর্গ একটি সংস্কৃত ভাষার শব্দ। তারপর হচ্ছে উপসর্গ কিন্তু একটা বিশেষ্য পদ, অর্থাৎ নাউন। উপসর্গ একটি নাউন। উপসর্গ পদটি কৃত প্রত্যয় সাধিত শব্দ, মানে কৃত প্রত্যয় যোগে, এটা নাউন কিন্তু এটা কৃত প্রত্যয় যোগে সাধিত হয়েছে। আচ্ছা, তারপর একটা হচ্ছে উপসর্গে ভাঙলে পাওয়া যায় উপযোগ শিস প্লাস অ, এটা হচ্ছে উপসর্গের প্রকৃতি প্রত্যয়। আচ্ছা, উপসর্গ শব্দটি রুর বা রুড়ি শব্দ। তারপর উপসর্গের ব্যবহারগত অর্থ হচ্ছে অব্যয় পদ বা অব্যয় সূচক শব্দাংশ। মানে হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে উপসর্গ কিন্তু সকল ধরনের উপসর্গ কিন্তু অব্যয়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে উপসর্গের ইংরেজি শব্দ হচ্ছে প্রিফিক্স। আচ্ছা, উপসর্গের উৎপত্তিগত অর্থ হচ্ছে আগের অধ্যায় বা কোনো রোগের লক্ষণ। আমরা বলি না এই রোগের উপসর্গ দেখা যাচ্ছে, মানে আগের প্রিফিক্স বোঝা যাচ্ছে, আগের অধ্যায়, কোনো শব্দের আগের অংশ, এটাকে আমরা উপসর্গ বলি। আচ্ছা, উপসর্গ এমন কিছু অব্যয়যুক্ত শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না এবং এগুলো অন্য শব্দের আগে বসে, তাদেরকে উপসর্গ বলে। সোজা কথা, এই কথার এই লাইনটার ব্যাখ্যা নিয়ে, এই লাইনটাই হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে। এবং ধরে নাও এই প্রশ্নটাই তোমাদের এইচএসসি পরীক্ষায় আসবে, এটা আমরা একদম ক্লাসের শেষে যে আলোচনা করব এই লাইনটার ব্যাখ্যা। আচ্ছা, এখন আসো উপসর্গ শব্দের পূর্বে বসে কি কি কাজ করে সেই জিনিসগুলো যদি আমরা একটু দেখি। তো উপসর্গের এগুলো পরীক্ষায় আসতে পারে যে উপসর্গের গুরুত্ব আলোচনা করো। তো যদি গুরুত্ব আলোচনা করো অর্থাৎ কাজ আলোচনা করো, তাহলে আমরা এটুকু আলোচনা করে দিলে আসলে হয়ে যাবে। উপসর্গের কি গুরুত্ব বা কি কাজ করে সেটা হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন এখানে দেখো ভাত, এই ভাত শব্দটার অর্থ আসলে আমরা যে খাই ভাত, ওই ভাত না, ভাত মানে হচ্ছে আলো। তো এই ভাতের আগে প্র শব্দটা যুক্ত হয়ে প্রভাত নামক একটা নতুন শব্দ তৈরি করেছে। দেখো, ভাত মানে আলো, কিন্তু প্রভাত মানে কিন্তু সকাল, মানে আর্লি মর্নিং আমরা যেটাকে বলি। তাহলে প্রভাত অর্থের নতুনত্ব আসলো, তাই তো, নতুন শব্দ গঠিত হলো, তার মানে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, পূর্ণতা দেয়। যেমন ভ্রমণ, ভ্রমণের আগে যদি আমি পরি লাগাই, এই পরি যদি লাগাই, তাহলে পরিভ্রমণ মানে পুরাপুরি ঘুরে আসাটাকে, এটাকে আমরা বলবো পরিভ্রমণ। তার মানে এখানে এই পরিটা ভ্রমণের পূর্ণটা সাধন করতেছে। এরপরে আসা হচ্ছে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়। যেমন হচ্ছে পূর্ণ, এর সাথে যদি আমি যোগ করি পরিপূর্ণ, মানে পূর্ণটাকে পূর্ণ করতেছে আবার পরিযোগ করে, ঠিক আছে, তার মানে অর্থের সম্প্রসারণ ঘটাচ্ছে। আচ্ছা, শব্দের অর্থের সংকোচন ঘটায়, যেমন কাজ এবং অকাজ। এখানে অকাজটা কি আসলে একটু ছোট ধরনের কাজ, যেটা আমরা প্রয়োজনহীন যে কাজ, সে কাজটাকে আমরা অকাজ বলি। তার মানে এখানে অর্থের কিন্তু সংকোচন ঘটতেছে। 5 নাম্বারটা সবচেয়ে শেষেরটা কি, অর্থের পরিবর্তন ঘটাবে, একদমই পরিবর্তন। দেখো, বৃষ্টি, বৃষ্টির আগে আমি যখন অনাবৃষ্টি লাগাই দিব, তার মানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির বিপরীত শব্দ হচ্ছে অনাবৃষ্টি, তাহলে অর্থের একদম পরিবর্তন ঘটাই দিল। তাহলে সেটাও কিন্তু উপসর্গের কাজ। এই 5টা কাজ উপসর্গ করে থাকে। তো উপসর্গের গুরুত্ব আলোচনা করতে বললে এই 5টা জিনিস আলোচনা করে দিলেই উপসর্গের গুরুত্ব আলোচনা হয়ে যাবে। এইবার আসো উপসর্গের প্রকারভেদ নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে উপসর্গ প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, আর একটা বিদেশি উপসর্গ। এই 3 প্রকার উপসর্গ আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। তো কোনটা কি পরিমাণে আছে, প্রথম কথা বলে রাখি, খাঁটি বাংলা উপসর্গ আছে বাংলা ভাষায় 21টা। এই যে এই খাঁটি বাংলা উপসর্গ বাংলা ভাষায় কয়টা আছে মনে রাখবা, 21টা খাঁটি বাংলা উপসর্গ আছে। সেগুলো কি কি আমি এই চার্টে লিখে রেখেছি। দেখো, অ, অঘা, অজ, আনা,
আ আর আন আব ইত উন কত কু নি পাতি বি ভর রাম শ সা সু হা, এইগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। কথা হলো স্যার এইভাবে কিভাবে মনে রাখবো? মনে রাখার জন্য সহজ একটা উপায় আছে। এই যে নিচে যে একটা লাইন লিখে দেওয়া আছে কয়েকটা, এইটুকু যদি মনে রাখতে পারো একটু গল্পের মতো করে, তাহলে সবগুলো অর্থাৎ 21টা খাঁটি বাংলা উপসর্গ তোমাদের মনে রাখবে। কি মনে রাখতে হবে? লাইনটা দেখো, অজপাড়া গায়ের অচেনা অঘারাম ভর দুপুরে সলাসপুরের কন্যা কতকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে পালিয়ে 29 দিন অনাহারে কষ্টে আনমনা ছিল। তাদের এই ইতিহাস পাতিরাম নামক এক ভদ্রলোক জানতে পেরে সান্ত্বনা দিয়ে বললেন, হা তোমাদের সুদিন আসবেই। এগুলোর মধ্যেই কিন্তু 21টা খাঁটি বাংলা উপসর্গ চলে আসতেছে। দেখো, এই অজ, অ, অঘা, ভর, স, কদ, কু, আর, আব, তারপরে উন, অনা, আন, ইতি, পাতি, রাম, এরপর হচ্ছে সা, হা, সু, আ। দেখতেছো 21টা কিন্তু উপসর্গ। এই একটা গল্প মনে রাখলেই, ছোট্ট একটা গল্প মনে রাখলেই তোমার 21টা বাংলা উপসর্গ মনে রাখবে। আর তুমি যদি মনে করো আমি এইভাবে মনে রাখবো না, আমি একটু ছন্দের মতো করে মুখস্থ করে মনে রাখবো, তাহলে এখান থেকে মনে রাখতে পারো অ, অঘা, অজ, অনা, আ আর আন আব ইত উন কতকু নি পাতি বি ভর রাম সু সা সু হা। ঠিক আছে, এইভাবেও তোমরা মনে রাখতে পারো। এই হচ্ছে 21টা খাঁটি বাংলা উপসর্গ। উপসর্গের যখন প্রকারভেদ আলোচনা করতে বলবে তখন কিন্তু এই 3 প্রকার টাইপ দিয়ে 21টা যে খাঁটি বাংলা উপসর্গ আছে এগুলো কিন্তু লিখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তাহলে এটা মুখস্থ রাখতে হবে। এরপরে আসে হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। এটা আছে 20টি। খাঁটি বাংলা উপসর্গ ছিল 21টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ বাংলা ভাষায় যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আছে 20টি, মানে বাংলার থেকে একটা কম। সেগুলো কি কি? প্র, পর, অপসম, নি, অনু, অবনির, দুর্বি, অধিসু, উৎপরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ, এই 20টা হচ্ছে সংস্কৃত উপসর্গ। মনে রাখার সহজ উপায়, এখানেও একটা গল্প আছে, সেই গল্পটা মনে রাখলে তোমরা খুব সহজেই এই 20টা তৎসম বা সংস্কৃত উপসর্গ মনে রাখতে পারবা। সেগুলো কি কি? যেমন দেখো, সুচরিত্রের অভি ও অপি অতি দূর থেকে, তাদের থেকে, এখানে দূর বানানটা ভুল আছে, দূর যেহেতু আসলে উপসর্গ, এখানে দূর দয় রস্যু র, তাই আমি এভাবে লিখছি। আর আমি এখানে যে দূর মিন করেছি এটা কিন্তু দয় দীর্ঘকার র। আচ্ছা, দূর থেকে তাদের প্রথম পরাজয়ের সমপরিমাপ অপমান, অবমাননা, অনুতাপ ও উৎপীড়ন নিবারণ করার জন্য নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে প্রতিদিন আগমন ও বিচরণ করত। এইটুকু মনে রাখতে পারলে 20টা সংস্কৃত উপসর্গ একদম মনে থাকবে, পানির মতো মনে থাকবে। এই যে দেখো, সু, অভি, অপি, অতি, দূর, প্র, পরা, সম, পরি, অপ, অব, অনু, উত, নি, নির, উপ, অধি, প্রতি, আ, বি। এই যে এই তোমার হচ্ছে 20টা সংস্কৃত উপসর্গ, এই লাইনটা দিয়েই তুমি মনে রাখতে পারবা। তাহলে আমার কিন্তু 3 প্রকার উপসর্গ আছে, যে খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে কি আমাদের হচ্ছে বিদেশি উপসর্গ। এটা বাদে বাকি দুটা শেষ, খাঁটি বাংলা আর সংস্কৃত উপসর্গ শেষ। এইবার আমরা বিদেশি উপসর্গ দেখব, তবে তার আগে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, একটু জেনে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমরা যে খাঁটি বাংলা উপসর্গ বললাম 21টা, আর তৎসম বা সংস্কৃত উপসর্গ বললাম 20টা, এই 21টা আর 20টার মধ্যে 4টা কিন্তু কমন আছে, অর্থাৎ 4টা এমন উপসর্গ আছে যারা বাংলা ভাষায়ও ব্যবহৃত হয়, বাংলা উপসর্গও ব্যবহার করা হয়, সংস্কৃত উপসর্গও ব্যবহার করা হয়। মানে বাংলা প্লাস তৎসম দুটা উপসর্গের মধ্যেই এই 4টা আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আশু, বিনি, মনে রাখবা, আশু, বিনি, এটা কমন, বাংলার ভিতরও কমন, সংস্কৃতের ভিতরও কমন। তাহলে কথা হলে স্যার আমি কখন বুঝবো এটা কোন ধরনের উপসর্গ? একই তো, আশু, বিনি যদি খাঁটি বাংলা উপসর্গ হয়, এটাকে আবার সংস্কৃতের মধ্যে রাখার কি দরকার ছিল? সংস্কৃত হলে বাংলার ভিতর রাখার কি দরকার ছিল? দরকার এই জন্য, মনে রাখবা, উপসর্গ যে শব্দের আগে বসে সেই উপসর্গ হিসেবে কাজ করে। তাহলে তৎসম শব্দের আগে যদি আশু, বিনি এরা কেউ বসে, তখন এটাকে আমরা বলবো তৎসম উপসর্গ। আর যদি খাঁটি বাংলা তৎসম শব্দ ব্যতীত অন্য কোনো শব্দের আগে এগুলো বসে, তাহলে আমি এটাকে কি বলবো? এদেরকে আমি বলবো, তখন হচ্ছে এদেরকে আমরা বলবো, মানে তদ্ভব শব্দের আগে ব্যবহৃত হলে বলবো খাঁটি বাংলা উপসর্গ। এখন আসে আমাদের সব শেষেরটা, সেটা হচ্ছে বিদেশি উপসর্গ। আর বিদেশি উপসর্গ তো আর এক ধরনের হবে না। বিদেশি উপসর্গ আমাদের বাংলা ভাষায় কয়েকটা ভাষা থেকে এই ভাষায় শব্দ প্রবেশ করেছে। সেই উপসর্গ কয়েকটা ভাষার আছে। সবচেয়ে বেশি উপসর্গ রয়েছে ফার্সি ভাষার। ফার্সি ভাষার আমরা 10টি উপসর্গ বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। সেগুলো কি কি? কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম, এই 10টা উপসর্গ হচ্ছে ফার্সি উপসর্গ।
এখন এগুলো কি করে তুমি মনে রাখবা? এই যে আরেকটা লাইন দেখো, প্রথমবার শ্বশুর বাড়ি কোনো মিষ্টি না নিয়ে যাওয়ায় সবাই বলা শুরু করলো যে বর বদ কম না। মানে বর প্রথমবার শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যায় নাই, তাই কি করছে, বরকে বলছে বর তো বদ কম না। তখন মিষ্টি বউ তার ছোট ভাই বেবকে বলল নিমফি, মানে মিষ্টি, নিমফি এক ধরনের মিষ্টি দরকার। দেখো এখানে তাহলে কি কি আসতেছে, এই যে বর বদ কম না, বে নিম ফি দর আর কার, এই যে 10টা ফার্সি উপসর্গ কিন্তু এখানে চলে আসলো। আচ্ছা, ফার্সি উপসর্গের পরে দেখি কি উপসর্গ আছে। ফার্সি উপসর্গের পরে হচ্ছে আরবি উপসর্গ। আরবি উপসর্গগুলো কি কি? আরবি উপসর্গগুলো হচ্ছে আম খাস লাগর বাজে খয়ের। আম খাস লাগর বাজে খয়ের। যেহেতু এখানে মাত্র 6টা উপসর্গ আছে, আরবি উপসর্গ মাত্র 6টা, তাই আমার মনে হয় এখানে ছন্দ ছাড়া এমনিতেই মনে রাখা সম্ভব। সেটা হচ্ছে আম খাস লাগর বাজে খয়ের, খুব সহজে মনে থাকবে। এই 6টা হচ্ছে আরবি উপসর্গ, যেমন খাস মহল, লা জওয়াব, গর হাজির, এগুলো সবকিছু এখানে কি, এই শব্দগুলো তোমার আরবি শব্দ। যে কারণে হচ্ছে মহল জব হাজির এগুলোর ক্ষেত্রে হচ্ছে এগুলো আরবি শব্দ, তাই এর আগে যে উপসর্গগুলো গঠিত আছে বসেছে সেগুলো সবকিছু হচ্ছে আরবি উপসর্গ। আর ইংরেজি উপসর্গ আছে 4টা। ইংরেজি উপসর্গ খুব সহজে আমরা দেখলেই বুঝতে পারবো, ফুল, হাফ, হেড আর সাফ, এই 4টা হচ্ছে ইংরেজি উপসর্গ। যেমন আমি যদি বলি ফুল শার্ট, ফুল ডে, তাই না, ফুল দিন, তারপরে হচ্ছে হেডমাস্টার, হাফ প্যান্ট, তারপরে হচ্ছে সাব রেজিস্টার, এই যে সাব 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 কথাটা ব্যবহার করছে, এগুলো ইংরেজি শব্দ, আমরা দেখলে ইংরেজি শব্দগুলো বুঝি। ফুল, হাফ, হেড, সাব, এই 4টা হচ্ছে আরবি উপসর্গ। আর একটা হিন্দি উপসর্গ কিন্তু বাংলা ভাষায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হর। হর হচ্ছে একটা হিন্দি উপসর্গ যেটা আমরা বাংলাতে ব্যবহার করে থাকি। এই গেল হচ্ছে উপসর্গের প্রকারভেদ। তাহলে উপসর্গ হচ্ছে 3 প্রকার, খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, আর এদিকে হচ্ছে আমরা কি পাচ্ছি, বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ আছে 21টা, সংস্কৃত বা তৎসম উপসর্গ আছে 20টা, আর বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপসর্গ আছে হচ্ছে 10টা, আরবি উপসর্গ আছে 6টা, 4টা আছে তোমার ইংরেজি উপসর্গ, আর একটা আছে হিন্দি উপসর্গ। এই হচ্ছে উপসর্গের প্রকারভেদ। সো উপসর্গের প্রকারভেদ আসলে এটুকু লিখে দিয়ে আসলেই এনাফ। একটু ডিটেল করে কোনটা কি উপসর্গ এভাবে দেখাই দিতে হবে। আবার মাঝে মাঝে প্রশ্ন আসে যে ফার্সি যে কোনো দুটা ফার্সি উপসর্গ দিয়ে 4টা শব্দ গঠন করতে বলতে পারে। তো সেক্ষেত্রে তোমার যদি উপসর্গ জানা থাকে তুমি শব্দগুলো গঠন করতে পারবা। আর আমার এই ক্লাসের পিডিএফটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে পিডিএফটা কালেক্ট করে নিতে পারো উদাহরণগুলো মনে রাখার জন্য। পিডিএফে বেশি করে উদাহরণ দেওয়া থাকবে, আরো বেশি উদাহরণ দেওয়া থাকবে। আচ্ছা, এইবার আসো, আমি প্রথমে বলেছিলাম সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা আলোচনা করব একদম ক্লাসের শেষে গিয়ে। দেখো এখানে কি বলতেছে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদতকতা আছে, উক্তিতে বিশ্লেষণ করো। একদম সবচেয়ে বেশি এই প্রশ্নটা আসে। তাহলে প্রথম কথা আসে, উপসর্গের কি নেই, অর্থবাচকতা নেই। অর্থবাচকতা জিনিসটা কি? এই যে আমি বললাম অর্থবাচকতা, এই অর্থবাচকতা জিনিসটা আসলে কি, প্রথম আমরা এটা বুঝি। অর্থবাচকতা মানে হচ্ছে এর নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ উপসর্গ স্বাধীনভাবে কোথাও ব্যবহৃত হইতে পারে না। কোনো বাক্যের মধ্যে স্বাধীনভাবে তুমি তাকে ব্যবহার করতে পারবে না, ও একা একা নিজস্বভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। যেমন আমি যদি বলি কণ্ঠ, মানে কণ্ঠ পর্যন্ত, আটা এখানে কণ্ঠের আগে উপসর্গ হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এই কথাটার নিজস্ব কোনো অর্থ নেই। নিজস্বভাবে আলাদাভাবে স্বাধীনভাবে এটাকে আমি বাক্যে ব্যবহার করতে পারবো না। স্বাধীন এটা কোনো শব্দ না, অর্থবোধক কোনো শব্দ এটা না, তার মানে এটার অর্থ নাই, তার মানে এটার অর্থবাচকতা নেই। কিন্তু দেখো যখন কণ্ঠের আগে বসলো তখন আয়ের নাম কি, কণ্ঠ কি হয়ে গেল, কণ্ঠ মানে হয়ে গেল কণ্ঠ পর্যন্ত, তাই না? আমি যখন বৃষ্টির আগে অনা লাগিয়েছিলাম তখন কি হয়ে গেছিল, বৃষ্টির বিপরীত শব্দ হয়ে গেছিল অনাবৃষ্টি। কাজের আগে যখন লাগাইলাম তখন কি হয়ে গেল, অকাজ হয়ে গেল, অর্থের সংকোচন ঘটলো। তার মানে দেখো ও কিন্তু উপসর্গের নিজস্ব অর্থ নেই, কিন্তু অন্য অর্থবোধক শব্দের আগে ও বসে কি করতে পারতেছে, অন্য অর্থবোধক শব্দের আগে বসে ওই শব্দটার অর্থটাকে চেঞ্জ করে দিচ্ছে। হয় সম্প্রসারণ করতেছে, নাহলে অর্থের সংকোচন ঘটাচ্ছে, না হলে নতুন শব্দ গঠন করতেছে, না হলে শব্দের অর্থই পরিবর্তন করে দিচ্ছে। এই যে অন্যের অর্থকে প্রভাবিত করা, পরিবর্তন করে দেওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলা হয় অর্থদ্যোতকতা। তার মানে উপসর্গের নিজস্ব অর্থ নেই কিন্তু অন্য শব্দের অর্থ পরিবর্তন করে দিতে পারে, অন্য শব্দের অর্থকে প্রভাবিত করতে পারে, সংকোচন করতে পারে, অর্থের প্রসারণ ঘটাইতে পারে, অর্থের পরিবর্তন ঘটাইতে পারে। এটা হচ্ছে অর্থদ্যোতকতা। তার মানে নিজস্ব অর্থ না থাকলেও, অর্থাৎ অর্থবাচকতা না থাকলেও উপসর্গের অর্থদ্যোতকতা আছে। সো এই যে এটুকু, এই কথাগুলো এখানেই ব্যাখ্যা করে দেওয়া আছে। তোমরা যখন পিডিএফ বা এই স্লাইডটা ডাউনলোড করে নিবা তো এটুকু লিখে দিলেই হবে ইনশাআল্লাহ।
যাই হোক, এটা ছিল উপসর্গের উপর ক্লাস। উপসর্গের থেকে প্রশ্ন আমি আগেই বলেছি ডেসক্রিপটিভ প্রশ্ন থাকে। আমি আমার ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে সবসময় বলি যে হচ্ছে আমরা বাংলা ব্যাকরণের অথবা অংশ থেকে উত্তর করব, এতে করে একদম যখন গণিতের মতো পুরো নম্বর পাওয়ার 30-এ 30 পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, সেই সাথে যে ব্যাপারটা হবে সেটি হচ্ছে অনেক সময় বেঁচে যাবে, অর্থাৎ আমি নির্মিত অংশের জন্য অনেক বেশি সময় দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ওমেগার সাথে থাকবা। আল্লাহ হাফেজ।